স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। আসন ভিত্তিক প্রার্থীদের যাচাই বাছাই চলছে। জনগণের কাছে প্রার্থীদের অবস্থান বুঝে মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলার মনশিরহাট ইউনিয়নের ফুলমারি গ্রামে তারেক রহমানের নির্দেশে দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীরকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরো বলেন, জিয়া পরিবার দেশ ও সার্বভৌমত্বের প্রতীক। এই পরিবারকে নিরাপত্তা দেয়া সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব, এমনটা মন্তব্য করেছেন তিনি। একই সাথে জাহাঙ্গীর সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে গান গাওয়ায় তাকে নজরে এসেছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের। আর পরে জাহাঙ্গীরের গ্রামের বাড়ি গিয়ে তার বাবা ওহিদুল রহমানের হাতে উপহার অনুদান তুলে দেন। তফসিল ঘোষণা হোক, দেখবেন যে এই প্রক্রিয়ার মধ্যে এক সময় দল থেকে বলে দেওয়া হবে যে আমাদের মূল প্রার্থী হচ্ছেন। আরো বেশি সতর্ক, আরো বেশি যত্নশীল এবং সরকারের যেটা উচিত হবে এই নাশকতার এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই ক্ষেত্রে তার প্রশাসনকে জাগ্রত রাখা। জনাব তারেক রহমান যেন অচিরে দেশে ফিরে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা করতে পারে। ইনশাআল্লাহ সবার সাথে আসলে দেখা করবেন, আপনাদের দেখা হবে। পরিবহন ধর্মঘট ও সিএনএফ অ্যাসোসিয়েশনের কর্মবিরতিতে অচল হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দরে আবারও সচল হয়েছে। আর নতুন ট্যারিফ শিডিউল স্থগিত ফিরেছে পণ্য খালাসের গতি, স্বস্তি ফিরেছে আমদানি রপ্তানিকারকদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব জেটি গেটে দীর্ঘ লাইন পণ্যবাহী পরিবহনের। বন্দরে একের পর এক ঢুকছে পণ্যবাহী গাড়ি। আবার কোনো পরিবহন বন্দর থেকে বের হচ্ছে পণ্য নিয়ে। নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি ও সিএনএফ কর্মচারীদের গেট পাস ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মোবার, টেলার মালিক ও সিএনএফ শ্রমিকদের কর্মবিরতিতে গত শনিবার থেকে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। তবে রোববার বন্দরে নতুন ট্যারিফ আদেশ স্থগিত করায় আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে বন্দরের। আগের মতন যে পজিশন ছিল ওই পজিশন থাকলে ভালো হয় আর কি। আমরা আগে 57 টাকা দিয়ে গেট পাস কাটছি, এখনো যদি 57 টাকা দিয়ে গেট পাস কাটতে পারে তাহলে তো আমাদের জন্য ভালো। বন্দরে এখন গাড়ি ঢুকতেছে, আগের মতো এখন গেট পাস নিচ্ছে। একটা একমতে পোষণ করছে যে আগের নিয়মে ট্যারিফ যেটা আছে ওটা বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত উপরের মন্ত্রণালয় থেকে নির্দেশ না আছে, এইভাবে কাজ চলবে। স্বস্তি ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যেও। এই ধরনের যে কোনো ধরনের সমস্যা আরো গণজাগরণের মাধ্যমে সমাধান করতে হবে। এই ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে। অর্থনীতিকে জিম্মি করে যে কোনো ধরনের কার্যক্রম সমর্থনযোগ্য নয়। পরিবহন মালিক ও সিএনএফদের ধর্মঘটে আটকে থাকা কন্টেনার খালাস করছে পুরোদমে, তাই সংখ্যা কেটেছে কন্টেনার জটের। এই গেজেটটা অনুমোদন করেছে সরকার এবং সরকারি অনুমোদন ক্রমে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এবং সেটা আমরা জারি করেছি। তো এই বিষয়টা যেহেতু যে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান এগুলোর সাথে বন্দরের ডেলিভারি, আমদানি রপ্তানি সরাসরি সংশ্লিষ্ট। তবে নতুন ট্যারিফ অনুযায়ী ভারী গাড়ির প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা এবং সিএনএফ কর্মচারীদের গেট পাস ফি 1 লাফে 115 টাকা করা হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করছেন শ্রমিকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। নোয়াখালীর সদরে নেওয়াজপুর জামায়াত শিবির ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্র শিবির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ। বেলা 11টায় সাংবাদিকদের এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। এর আগে রোববার রাতে নোয়াখালীর সদর উপজেলার বিএনপি জামায়াত শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 40 থেকে 50 জন আহত হয়। তাদেরকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো সবাই একসাথে নামাজ দুটি রাজনৈতিক পক্ষের ভিতরে এখানে মারামারি ঘটনা ঘটে এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ আমাদের সদরাম থানার যিনি আছেন ডিবি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরবর্তীতে সদর সার্কেল এবং আমি সেখানে উপস্থিত থাকি। আমরা দুই পক্ষকেই যারা ওখানে উৎসুক ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যারা আহত ছিলেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তারপর আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখছি।
নোয়াখালীতে ছাত্র শিবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে নগরীর মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি নগরীর ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সন্ত্রাস বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। দাবি জানান সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনান। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। সীমান্তবর্তী এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্বে মিজোরাম। জেলায় নির্বাচনী আসন সংখ্যা মাত্র একটি। নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে এই জেলার মানুষ খুবই সচেতন। প্রতিশ্রুতি কিংবা দল নয়, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি উন্নয়নে যার থাকবে ভূমিকা তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। দেশের সর্ববৃহত্তর জেলা রাঙামাটি, প্রাকৃতিক সম্ভাবনায় ভরপুর এই জেলা। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদ জলবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রয়েছে পর্যটনের অপর সম্ভাবনাও। এই জেলার আয়তন ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার, আছে ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়ন ও 2টি পৌরসভা। বাঙালিদের পাশাপাশি এখানে বসবাস করেন 10টি ভাষাভাষী, 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। রাঙামাটি জেলায় বর্তমানে মোট ভোটার ৪,৮৫,৯৩৯ জন। জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও রাজনীতি সচেতন এই অঞ্চলের মানুষ। প্রতিটি জাতীয় নির্বাচনে দেখা গেছে ভিন্ন ধারা ও প্রবণতা, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো স্বতন্ত্র প্রার্থীদের উত্থানও বদলে দিয়েছে এ জেলার রাজনৈতিক সমীকরণ। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিচ্ছেন এ জেলার মানুষ। ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রার্থী বাছাই করব এই জন্যই, কারণ আমি যাকে তাকে ভোট দিব না, যাতে আমাদের পার্বত্য অঞ্চলের হুমকি হয় এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ডের জন্য হুমকি হয়, এরকম কোনো মানুষকে আমি ভোট দিব না। এমন একটা প্রার্থী চাই যার কাছে আমরা সবসময় যেতে পারবো, যাহাতে এই দরজা টুকিয়ে লাইন দিয়ে একটু পরে আসেন, এই জিনিসটা যাহাতে না হয়। নির্ভেজাল এবং সকল ধর্মের মানুষের স্বার্থে যেন কাজ করে এমন একটা প্রার্থী চাচ্ছি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই ভীষণ একত্রিত হওয়ার যে ভীষণ দেখিয়েছেন, যে রংধনু রেইনবো নেশন, আমরা সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই এবং জাতীয় সরকার গঠন করতে চাই। এরপরেও যারা নির্বাচিত হবে, এই দেশ থেকে দুর্নীতি বিশেষ করে উচ্ছেদ করতে হবে, চাঁদাবাজি উচ্ছেদ করতে হবে এবং সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় থাকতে হবে। রাঙামাটিতে বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক আছে, তো এদের মধ্যে বিভিন্ন ধরনের মতামতও আছে। তো এই মতামতগুলো একত্র করে একটা ঐক্যতার ভিত্তিতে সুন্দর একটা সম্প্রীতির রাঙামাটি গড়ে তোলার ইচ্ছা আমার প্রাথমিকভাবে এটা আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন আঞ্চলিকতা এ জেলার প্রধান ভোট ফ্যাক্টর হতে পারে, তবে তরুণ ভোটাররাও জনপ্রতিনিধি নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। আমি চাচ্ছি যে আমার এলাকায় যিনি নির্বাচিত, আমরা যারা নির্বাচন করব, তিনি সৎ হবেন, নির্ভীক হবেন, সাহসী হবেন, চরিত্র ঠিক থাকবে এবং সর্বোপরি একজন উনি ভালো মানুষ হবেন। একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন, রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাকে মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাউন হলে পার্বত্য জেলার উদ্যোগে এই সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক MN আফসার। আর এছাড়া বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের ইতিবাচক এবং মূল্যবোধ ভিত্তিক আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান।
নোয়াখালীর সেনবাগ উপজেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ উপজেলার শাখায় অভিযান চালিয়েছে দুদক। দুপুরে নোয়াখালীর জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখার প্রিন্সিপাল অফিসার অভিযুক্ত মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে প্রায় 1,42,00,000 টাকা আত্মসাতের সত্যতা মেলে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ আর বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন news24bd.tv। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।